আসসালামু আলাইকুম বন্ধুরা। 13ই অক্টোবর 1972 উরুগুয়ের একটি রাগবি দল ওল্ড ক্রিস্টিয়ান ক্লাব এবং তাদের সমর্থকদের নিয়ে যাত্রা করা উরুগুয়েন এয়ারফোর্স ফ্লাইট 571 বিমানটি চিলির স্যান্টিয়াগো শহরে একটি খেলা খেলতে যাওয়ার পথে আন্দিজ পর্বতমালার গভীর বরফাচ্ছন্ন হিমবাহে বিধ্বস্ত হয়। বিমানে মোট 45 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর প্রাথমিকভাবে 29 জন বেঁচে গেলেও পরবর্তী কয়েক সপ্তাহে অনেকে গুরুতর আঘাত, রোগ এবং একটি ভয়াবহ তুষারধসের কারণে মারা যান। পৃথিবীর সবচেয়ে দুর্গম ও ভয়ঙ্কর পরিবেশগুলোর একটিতে আটকে পড়ে তারা। তাহলে তাদের সাথে সেখানে কি ঘটেছিল? তারা কি আদৌ সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছিল, নাকি সেখানে প্রচন্ড ঠান্ডায় বরফে জমে সবে মারা গিয়েছিল? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেন করব সোসাইটি অব দ্য স্নো, এই সিনেমাটি, যেটা কিনা সম্পূর্ণ একটা সত্য ঘটনার উপর নির্মিত, যেখানে 1972 সালে একদল রাগবি প্লেয়ারদের সাথে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আপনাকে কাঁদাতে বাধ্য করবে। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। তো গল্পের শুরু হয় 1972 সালের অক্টোবর মাসে, যেখানে আমরা উরুগুয়ের ওল্ড ক্রিস্টিয়ান ক্লাবের রাগবি খেলা দেখতে পাই। আর এখানে রবার্টো নামের একজন বল হাতিমের সামনে দৌড়াতে থাকে। তার বন্ধুরা ক্রমশ তাকে বল পাস করতে বললে সে বল পাস না করে একাই দৌড়াতে থাকে। আর এটারই সুযোগ নিয়ে বিপরীত দল তাদেরকে ওয়াইপ আউট করে দেয়, যার জন্য তারা এই ম্যাচটি হেরে যায়। তো ম্যাচ হেরে যাওয়ার পর চেঞ্জিং রুমে সবাই মিলে রবার্টোকে অনেক গালিগালাজ করতে থাকে যে তার জন্যই আজকের ম্যাচটি হেরে গিয়েছে তারা। সে যদি ঠিক সময়ে বল পাস করত তাহলে আজকের ম্যাচ তারা জিতে যেত। ঠিক তখনই সেখানে দলের ক্যাপ্টেন মার্সেলো আসে এবং সে সবাইকে শান্ত করে চিলির স্যান্টিয়াগো শহরে একটি ম্যাচ খেলার কথা বলে। সাথে আরো বলে চাইলে তোমাদের সাথে পরিবারের লোকেরাও আসতে পারে। এরপরের দৃশ্যে আমাদের নুমা নামের একজনকে দেখানো হয়, যে কিনা একটি চার্চে বসেছিল এবং সেখানে গেস্টন নুমাকে একটি চিঠি দেয়, যেখানে তাদের সাথে নুমাকেও চিলিতে যেতে বলা হয়। কিন্তু নুমা তাদের সাথে যেতে রাজি হয় না। আসলে নুমা ল নিয়ে লেখাপড়া করছে এবং কিছুদিন পর তার ফাইনাল এক্সামও ছিল, যার জন্য সে তাদেরকে মানা করে দেয়। কিন্তু সেখানে পাঞ্চও তাকে বলে, দেখো কিছুদিন পর তুমি বড় একজন উকিল হয়ে যাবে, এমনকি আমরা সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে যাব, হয়তো এটাই আমাদের লাস্ট ট্রিপ হতে চলেছে। আর পাঞ্চর মুখে এমন ইমোশনাল কথা শুনে নুমা তাদের সাথে যেতে রাজি হয়ে যায় এবং পরের দিন সকাল 8টায় সবাই পৌঁছে যায় উরুগুয়ের এয়ারপোর্টে, যেখানে সবাই অনেক খুশি ছিল, কারণ তাদের মধ্যে এমন অনেকে রয়েছে যারা কিনা এই প্রথমবারের মতো প্লেনে সফর করবে। এবং সেখানে তারা সবাই মিলে স্মৃতিস্বরূপ একটি গ্রুপ ছবি তোলে। 13ই অক্টোবর 1972 উরুগুয়ের এয়ারলাইন্স থেকে 40 জন যাত্রী এবং 5 জন ক্রু মেম্বার সহ মোট 45 জন যাত্রী নিয়ে উরুগুয়েন এয়ারফোর্স ফ্লাইট 571 চিলির স্যান্টিয়াগোর উদ্দেশ্যে টেক অফ করে। সবাই অনেক আনন্দ করছে, ছবি তুলছে, কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী থাকে না। প্লেনটি যখন আন্দিজ পর্বতের ওপর দিয়ে যেতে লাগে তখন হঠাৎ করে সেই প্লেনটি প্রচন্ড জোরে ঝাঁকি দিয়ে ওঠে। কারো মতে এখানে অলৌকিক ঘটনা ঘটতে থাকে, অর্থাৎ কোনো প্লেন যদি এই আন্দিজ পর্বতের উপর দিয়ে যেতে লাগে তাহলে সেই পর্বতটি নাকি উপরে থাকা বস্তুকে নিজের দিকে টানতে থাকে। আবার কারো মতে আর্জেন্টিনা প্লেনে থাকা গরম বাতাস আর পর্বতে ঠান্ডা বাতাস একত্রিত হয়ে একটি সাকশন ইফেক্ট তৈরি হয়, যার জন্য প্রচন্ড ঝাঁকির সৃষ্টি হয়। আসলে তাদের প্লেনটির সামনে বিশাল বড় একটি পর্বত চূড়া থাকার কারণে প্লেনটি সাউথের ফাঁকা জায়গা দিয়ে নর্থের চিলি হয়ে স্যান্টিয়াগোতে যেতে লাগে। পরক্ষণে তাদের প্লেনটি আবারও ঝাঁকি দিয়ে উঠলে তাদের সবাইকে যার যার জায়গায় বসে সিট বেল্ট পরে নিতে বলা হয়। এমনকি পাইলট তাদের এটাও জানায় যে 10 মিনিটের ভেতরে তাদের প্লেন স্যান্টিয়াগোতে ল্যান্ড করবে। ঠিক সেই সময় ভুল আবহাওয়া আর নেভিগেশন ভুলের কারণে পাইলট ভুল সময় পাহাড় অতিক্রমের সিদ্ধান্ত নেয়, আর সেই সিদ্ধান্তই হয়ে ওঠে ইতিহাসের অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি। প্লেনটি সাউথ হয়ে যাওয়ার সময় এতটাই ঝাঁকি হতে থাকে যে যার জন্য রীতিমতো প্লেনের ভেতরের সবকিছু এলোমেলো হতে থাকে। বাইরে প্রচন্ড কুয়াশার কারণে পাইলট ঠিক মতো কিছু দেখতে পায় না। ঠিক সেই মুহূর্তে তাদের সামনে বিশাল একটি পর্বত চূড়া আসে। পাইলট প্লেনটিকে উপরে নেওয়ার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতে কোনো লাভ হয় না। মুহূর্তের মধ্যে প্লেনটি আছড়ে পড়ে সেই পর্বতে, যার ফলে প্লেনটি 2 খণ্ডে ভেঙে যায় এবং প্লেনের পেছনের অংশের সাথে সেখানে অনেকে মারা যায়। এবং দেখা যায় নুমার সে বন্ধু, যার নাম ছিল গেস্টন, সে সেখানে প্লেনের পেছনের অংশের সাথে বাইরে ছিটকে যায় এবং প্লেনের সামনের অংশ প্রচন্ড গতিতে নিচে নেমে যেতে থাকে। এক পর্যায়ে প্লেনটি থেমে যায়, কিন্তু এতটা গতিতে আসা প্লেন হঠাৎ করে থেমে যাওয়ার কারণে ভেতরে থাকা সিটগুলো উঠে এসে একটার সাথে আরেকটা পুরো লেপ্টে যায়, যার ফলে সেখানে চাপা পড়ে অনেকে মারা যায়। দেখা যায় প্লেনে থাকা 45 জন যাত্রীর মধ্যে
সেখানে 16 জন সে দুর্ঘটনায় মারা যায়। বেঁচে থাকা 29 জন আহত হয়ে কোনোভাবে সার্ভাইভ করে। সেখানে তারা লক্ষ্য করে পাইলট তখনও বেঁচে আছে। তবে পাইলটের অবস্থা খুব বেশি একটা ভালো তা না। তার নাক মুখ দিয়ে রীতিমতো রক্ত বেরোতে থাকে। সেখানে থাকা একটি রেডিও দিয়ে তারা যোগাযোগ করতে চাইলে তারা দেখে সেই রেডিও কাজ করছে না। আসলে রেডিও অন করার জন্য দরকার ব্যাটারি, যেটা কিনা ছিল প্লেনের পেছনের অংশে। কিন্তু দুর্ঘটনার পেছনের অংশ সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায়, যার জন্য তারা রেডিও অন করতে পারে না। এবং সেখানে পাইলট মরার আগে ফিসফিস করে বলে, ঈশ্বর তোমাদের রক্ষা করুক। কারণ পাইলট খুব ভালো করে জানতো প্রচন্ড ঠান্ডায় এখানে তাদের বাঁচার সম্ভাবনা একদমই নেই। আনন্দময় যাত্রা যেন এখন তাদের কাল হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে রাতের বেলা নেমে আসে প্রাণঘাতী সমস্যা। হাড়হিম করা ঠান্ডা রাতের আবহাওয়া -30°C নেমে আসে। তীব্র ঠান্ডায় তাদের শরীর পুরো জমে যাচ্ছিল। কিছুটা ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য সেখানে থাকা ব্যাগ দিয়ে কোনো রকম প্লেনের পেছনের অংশ বন্ধ করে দেয় তারা, এবং ভেতরে জীবিত মানুষগুলো একে অপরের সাথে লেপ্টে শুয়ে থাকে, যাতে করে কিছুটা ঠান্ডা কমানো যায়। তবে এই প্রচন্ড ঠান্ডায় সবাই সে রাতে সার্ভাইভ করতে পারে না। নিকোলা, প্যারাডো, মারিয়ানে অসুস্থ থাকার কারণে সেই রাতে ঠান্ডায় জমে মারা যায়। অন্যদিকে সকাল হতেই তারা দেখে চারিদিকে শুধু সাদা এবং বিশাল বড় বড় পর্বত। তখন সেখানে থাকা সবগুলো ব্যাগ থেকে তারা সমস্ত খাবার একত্রিত করে অন্য একটি ব্যাগে রাখে, এবং যারা অসুস্থ আছে তাদের বাইরে রোদে নিয়ে বসায়, যাতে করে তারা একটু আরাম পায়। আর যারা কিনা মারা গিয়েছিল তাদের লাশ প্লেনে থেকে সামান্য দূরে বরফে চাপা দিয়ে রাখে। এমনকি তাদের কাছে ছিল খুবই সামান্য পরিমাণ শুকনো খাবার, যেটা দিয়ে তাদেরকে কয়েকদিন বেঁচে থাকতে হবে। দেখতে দেখতে সে ভয়ঙ্কর রাত নেমে আসে। তারা যতটা সম্ভব প্লেনের পেছনের অংশ ব্যাগ এবং কাপড় দিয়ে সিল করতে থাকে, যাতে করে সেখান দিয়ে কোনো বাতাস ভেতরে না ঢুকতে পারে। এবং দলের ক্যাপ্টেন মার্সেলো তাদের সবাইকে আশ্বাস দেয় যে তাদের এখান থেকে উদ্ধার করতে কেউ না কেউ অবশ্যই আসবে। অন্যদিকে প্রায় 3 দিন পর নান্দোর জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতে সে তার বোনের কাছে যায়, যার অবস্থা কিনা খুবই খারাপ ছিল। এবং নান্দো তার মায়ের কথা জিজ্ঞেস করতে তারা বলে তার মা সে প্লেন ক্র্যাশের সময় সেখানে মারা গেছে। তখন নান্দোর একটি কথা মনে পড়ে যায়, যেখানে প্লেনে ওঠার সময় সে তার বাবাকে কথা দিয়েছিল যে সে তার মা এবং বোনের খেয়াল রাখবে। পরক্ষণে তারা সেখানে থাকা ব্যাগ দিয়ে বরফের উপর একটি ক্রস চিহ্ন বানায়, যাতে করে সে চিহ্নটা দেখে খুঁজতে আসা প্লেন তাদের উদ্ধার করতে পারে। ঠিক সেই মুহূর্তে তারা শুনতে পায় উপরে একটি প্লেন তাদের খুঁজতে এসেছে, যার জন্য সেখানে থাকা ভাঙা কাচের টুকরো দিয়ে সূর্যের রিফ্লেক্স দিতে থাকে তারা, যাতে সে প্লেনটি তাদের দেখতে পায়। এবং তারা এক পর্যায়ে মনে করে সে প্লেনটি তাদের দেখতে পেয়েছে, এবং তারা প্রত্যেকে খুশিতে আত্মহারা হয়ে পড়ে। তবে আদৌ কি সেই প্লেন তাদের দেখতে পেয়েছে? একদমই না বন্ধুরা। পুরো একদিন কেটে যায়, তবুও সেই প্লেন তাদের উদ্ধার করতে আসে না। পরের দিন তারা শুধু একটি প্লেনের শব্দ পায়, তবে কোথাও কোনো প্লেন দেখতে পায় না। তখন তারা বুঝতে পারে যে সেই পর্বত ছিল বিশাল বড়। একদিনে সেই পুরো জায়গায় রেস্কিউ মিশন চালানো সম্ভব নয়, যার জন্য রেস্কিউ টিম পর্বতটিকে বিভিন্ন অংশে ভাগ করে রেস্কিউ মিশন চালাচ্ছে। গতকাল যে প্লেন তারা দেখেছে সেটা আসলে এই অংশে তাদের খুঁজতে এসেছিল। তবে দুর্ভাগ্যবশত চারিদিকে শুধু সাদা বরফ আর বড় বড় পাহাড় থাকার কারণে তাদেরকে সেই প্লেনটি সেদিন দেখতেই পায়নি। আর যার জন্য রেস্কিউ টিম এখন পর্বতের অন্য অংশে তাদের খুঁজছে। তখন নুমা তাদের বলে আমাদের প্লেনের পেছনের অংশে যেতে হবে ব্যাটারি আনার জন্য, যাতে করে আমরা রেডিও অন করে সাহায্যের জন্য যোগাযোগ করতে পারি। পরক্ষণে নুমা, রবার্তো এবং ফিতো প্লেনের পেছনের অংশে যাওয়ার জন্য রওনা দেয়। তবে কিছুটা উপরে ওঠার পর তারা দেখে যে সামান্য উপরে উঠতে তাদের প্লেনটাকে ছোট্ট পিঁপড়ার মতো দেখতে লাগছে। তাহলে অত উপর থেকে রেস্কিউ টিম তাদের কিভাবে দেখতে পাবে? ঠিক তখনই সেখানে তুষার ধস নামে, যার জন্য তারা প্লেনে ফিরে আসতে বাধ্য হয়। তবে এই প্রচন্ড ঠান্ডায় কোনো রকম খাবার ছাড়া তারা 6 দিন সার্ভাইভ করলেও প্রচন্ড ক্ষুধায় তারা রীতিমতো পাথরের গায়ে থাকা ছত্রাক, সিগারেট, এমনকি শরীরের ক্ষতস্থানে থাকা শুকনো চামড়া পর্যন্ত খেতে থাকে। পরক্ষণে রবার্টো এবং সেখানে থাকা অনেকেই বাহিরে থাকা মৃত লাশ খাওয়ার কথা বলে সবাইকে, কারণ প্রচন্ড ঠান্ডায় পানি শূন্যতা আর খাদ্যের অভাবে তাদের শরীর আরো খারাপ হতে থাকে, এমনকি যার জন্য তাদের প্রস্রাব পর্যন্ত কালো হয়ে যায়। এখন যেইভাবে হোক না কেন তাদের বেঁচে থাকতে হবে, আর যার জন্য বাইরে লাশ খেতে হবে তাদের। তবে এতে অনেকে রাজি হলেও নুমা, মার্সেলো, জেভির এবং তার স্ত্রী রাজি হয় না, কারণ এমনিতে সেই লাশগুলো অন্য কারো না, বরঞ্চ তাদের প্রাণপ্রিয় বন্ধুদের। আর তাছাড়া এভাবে মৃত লাশ খাওয়া প্রচন্ড পাপ এবং ইললিগ্যাল কাজ, কিন্তু সেখানে বেঁচে থাকতে হলে ইচ্ছা না থাকা সত্ত্বেও তাদের সে লাশ খেতেই হবে।
এবং পরের দিন দেখা যায় নান্দোর ছোট বোন সুজি প্রচন্ড ঠান্ডায় আর কষ্ট সইতে না পেরে সেখানে মারা যায়। একটি আনন্দময় সফরটা যেন তার মা এবং বোনকে তার কাছ থেকে কেড়ে নেয়। বুকের ভেতর শত কষ্ট চেপে রেখে নান্দো তার আদরের বোনকে সেখানে বরফে চাপা দিয়ে দেয়। পরক্ষণে তারা ক্ষুধা মেটানোর জন্য মৃত লাশ খেতে লাগে। আসলে ফিতো সেখান থেকে একটি লাশ বেছে নেয় এবং একটি পাথরের আড়ালে সে লাশ টুকরো টুকরো করে সবাইকে খেতে দেয়, যাতে করে তারা মাংস খাওয়ার সময় এটা বুঝে কষ্ট না পায় যে এটা কোন বন্ধুর লাশ। পরক্ষণে তারা সেখানে থাকা একটি ব্যাগ থেকে রেডিও খুঁজে পায়, তবে প্রচন্ড ঠান্ডায় বরফে জমে সে রেডিও নষ্ট প্রায় অবস্থায়। কোনো মতে তারা রেডিওটি ঠিক করে এবং লম্বা একটি তার জোড়া দিয়ে সিগন্যাল আনার অনেক চেষ্টা করে। অনেক কষ্টে সিগন্যাল পাওয়ার পর তাদের সকলের মন, বেঁচে থাকার আশা ভরসা সবকিছু ভেঙে চুরমার হয়ে যায়। আসলে 10 দিন চিলির 17টা প্লেন দিয়ে প্রায় 66টা রেস্কিউ মিশন চালানো হয়েছে, তবে তাদের কোথাও খুঁজে পাওয়া যায়নি। তাদের মতে এর আগেও আন্দিজ পর্বতে প্রায় 34টা প্লেন দুর্ঘটনা ঘটেছে, আর যে দুর্ঘটনায় কেউ বেঁচে ফিরতে পারেনি, যার জন্য তাদের মৃত ঘোষণা করা হয় এবং তাদের পরের বছর বরফ গলার পর রেস্কিউ করা হবে। এটা শুনে তারা রীতিমতো পাগলের মতো কান্নাকাটি করতে থাকে, কারণ তারা এতদিন এটার আশায় ছিল যে একদিন না একদিন তাদেরকে রেস্কিউ করা হবে, কিন্তু এখন তারা এখান থেকে কিভাবে বের হবে। তখন তাদের ক্যাপ্টেন মার্সেলো সবার কাছে মাপ চায়, কারণ সে সবাইকে বলেছিল যে রেস্কিউ টিম আসবে এক সময়, এবং সে তখন সবাইকে বলে বেঁচে থাকার জন্য হাতের কাছে যা পাবে তাই খেয়ে নাও, আর এটা বলে সে মৃত মানুষের মাংস মুখে তুলে নেয়। অন্যদিকে নুমা, গুস্তাভো এবং ম্যাকপন্স আবার প্লেনের পেছনের অংশ খুঁজতে বের হয়। এমনকি কিছুটা দূরে যেতেই তারা প্লেনের ভাঙা কিছু অংশ খুঁজে পায় এবং সেখানে গেস্টনের লাশ পায় তারা, যে কিনা দুর্ঘটনার শুরুতে প্লেনের পেছনের অংশের সাথে বাইরে ছিটকে পড়ে মারা যায়। তাছাড়া তারা রেমন, ওভিডিও এবং অ্যালেক্সিস সহ আরো অনেকের লাশ পায়, যারা দুর্ঘটনার শুরুতেই মারা যায়। তারা আরো সামনে যেতে লাগলে এদিকে রাত নেমে আসে, আর রাতের বেলায় সেখানকার তাপমাত্রা -30°C নেমে আসে, যার জন্য তারা প্রচন্ড ঠান্ডায় একে অন্যকে জড়িয়ে ধরে সেখানে সেই রাত কাটিয়ে দেয়। সকাল হতেই দেখা যায় তীব্র ঠান্ডা আর রাতের ঝড়ের কারণে তাদের শরীর পুরো বরফে ঢেকে যায়। তারা কোনো মতে সেখান থেকে বেঁচে ফিরে আসে আবার সে প্লেনে, যেখানে নান্দো নুমাকে একটি মাংসের টুকরো দিয়ে বলে, এটা খেয়ে নাও নুমা, কারণ আমাদের শক্তির প্রয়োজন। আসলে বিশাল বড় পাহাড়ের উপরে রয়েছে চিলি, আর আমাদের সেখানে যেতে হবে। এমনকি নান্দো, যার জন্য প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ট্রেন করে নিজেকে প্রস্তুত করতে থাকে। অন্যদিকে নুমা সারাদিন সে মাংসের টুকরো হাতে নিয়ে তাকিয়ে থাকে, তবে কোনো উপায় না থাকায় ফাইনালি রাতে সে সেটা খেয়ে ফেলে। পরের দিন সকালে তারা সবাই মিলে নিজেদের শান্ত রাখার জন্য একটু হাসি ঠাট্টা করতে থাকে, কিন্তু বিপদ যখন আসে তখন চারিদিক থেকেই আসে। তাদের এই আনন্দময় মুহূর্ত বেশিক্ষণ বজায় থাকে না। প্রচন্ড ঝড় আর তুষার ধসে এসে তাদের প্লেনের উপর আছড়ে পড়ে, যার ফলে তাদের সম্পূর্ণ প্লেন বরফের নিচে চাপা পড়ে যায়। সেখান থেকে সর্বপ্রথম রয় নামের একজন বাইরে বের হয় এবং বাইরে বের হতে সে এক এক করে সবাইকে বরফের নিচ থেকে বের করে আনে। তবে ওই যে বলেছে বিপদ যখন আসে তখন চারিদিক থেকেই আসে। একটি ঝড় সামলে উঠতে না উঠতে তাদের উপর আরো একটি বিশাল ঝড় আছড়ে পড়ে, যার ফলে এবার তাদের প্লেন বরফের অনেকটা নিচে চাপা পড়ে যায়। আর এই ঝড়ে সেখানে থাকা কোকো, ডিয়াগো, লিলিয়ানা এবং তাদের দলের ক্যাপ্টেন মার্সেলো সহ আরো অনেকে বরফে চাপা পড়ে সেখানে মারা যায়। 30শে অক্টোবর, যেদিন নুমা 25 বছরে পা রাখে। আসলে প্লেনে থাকা একদল তরুণ, যাদের বয়স ছিল 20 থেকে 30-এর মধ্যে, যারা কিনা প্রায় 17 দিন ধরে এই হাড়হিম করা পর্বতে মৃত্যুর সাথে লড়াই করছে। পরক্ষণে তারা সে চাপা পড়া প্লেন থেকে উপরে বের হয়ে আসে এবং তারা খুশিতে আত্মহারা হয়ে পড়ে। মনে হচ্ছিল যেন দ্বিতীয়বার তারা মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে। অতিমধ্যে নুমা তার পায়ের কাটা অংশে কোনো অনুভব বুঝতে পারে না। আসলে প্রচন্ড ঠান্ডায় তার কাটা অংশ অবশ হয়ে গিয়েছে, যার জন্য সে কিছু বুঝতে পারে না এবং তারা সবাই মিলে প্লেনের উপর থেকে বরফ সরাতে থাকে, কারণ সে প্লেনটাই ছিল তাদের একমাত্র থাকার জায়গা। আর এদিকে অনেক রোদও ছিল, যার জন্য বরফ সরাতে তাদের তেমন কষ্ট হয় না। অন্যদিকে প্রচন্ড ঠান্ডা আর্থার ফুসফুসে পানি জমার কারণে প্রায় 34 দিন পর সে মারা যায়। আর এটা দেখার পর তারা আবার প্লেনের পেছনের অংশ খুঁজতে যেতে চায়। অবশেষে নুমা, রবার্তো, নান্দো এবং টিনটিন তারা 4 জন মিলে রওনা দেয় প্লেনের ভাঙা অংশ খুঁজতে। তবে কিছু দূর যাওয়ার পর নুমার পায়ের কাটা অংশে ইনফেকশন হওয়ার কারণে সে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে, যার জন্য নুমা আর তাদের সাথে যেতে পারে না। সে আবার প্লেনে ফিরে আসে এবং তারা 3 জন সামনে এগোতে থাকে। কিছুটা সামনে যেতেই তারা প্লেনের পেছনের অংশ খুঁজে পায়,
যেখানে তারা অনেকগুলো সুটকেস পায়, যার ভিতরে অনেক মোটা শীতের কাপড়, সিগারেটের প্যাকেট, এমনকি খাবারের জন্য চকলেটও পায়। তবে তারা সেখানে সবচেয়ে দরকারি সে ব্যাটারি পেয়ে যায়। তবে ব্যাটারি এতটাই ভারী ছিল যে তারা ব্যাটারি না নিয়ে বরঞ্চ রেডিওটাকে সেখানে নিয়ে যাওয়া ভালো মনে করে, যার জন্য তারা তাৎক্ষণিক ফিরে আসে সেই রেডিওটা নেওয়ার জন্য। এমনকি তারা খুব দ্রুত সেই রেডিও নিয়ে সেখানে পৌঁছে যায়। তবে সেই রেডিও সবগুলো তার ছেঁড়া ছিল, যার জন্য অনেক সময় চেষ্টা করার পর রেডিও ঠিক করতে পারে তারা। কিন্তু রেডিও অন করতে একটি সিগন্যাল পেলেও তাৎক্ষণিক সেটা ডিসকানেক্ট হয়ে যায়। কিন্তু পরক্ষণে তারা সেখানে অনেকগুলো ওয়াটারপ্রুফ জ্যাকেট পায়। অন্যদিকে সে রেডিও ঠিক করার সময় শর্ট সার্কিট হয়, যার জন্য রেডিওটি নষ্ট হয়ে যায় এবং তাৎক্ষণিক তারা প্লেনে ফিরে আসে এবং সবাইকে সে ওয়াটারপ্রুফ ব্যাগের কথা বলে, যেটা দিয়ে তারা একটি স্লিপিং ব্যাগ বানায়। অন্যদিকে তারা রেডিওতে শুনতে পায় যে তাদেরকে খোঁজার জন্য আবার একটি রেস্কিউ মিশন চালানো হবে। তবে নান্দো তাদের কথায় কোনো পাত্তা দেয় না, বরঞ্চ সে তাদের বলে চিলির দিকে পায়ে হেঁটে যাওয়ার জন্য, কারণ একবার তারা চিলিতে যেতে পারলে তাদের সবার জীবন বাঁচানো সম্ভব। এমনিতে এর আগে রেস্কিউ টিম তাদের দেখতে পায়নি, আর যদি এবারও তাদের না দেখতে পায় তাহলে কি হবে? অতএব এখানে অপেক্ষা করে মরার থেকে শেষবারের মতো চেষ্টা করতে চায় নান্দো। কিন্তু রবার্টও এতে রাজি হয় না, বরঞ্চ সে এখানে অপেক্ষা করতে চায় রেস্কিউ টিমের জন্য, কারণ তার মতে চিলিতে যেতে তাদের প্রায় অনেক দিন লেগে যাবে, আর রাতের তীব্র ঠান্ডায় তারা এতদিন বাইরে থাকতেই পারবে না। আর এটা নিয়ে রবার্ট ও নান্দোর উপর একটু রেগে যায়। অন্যদিকে সবাই মিলে এখানে কিভাবে তারা সার্ভাইভ করছে তার প্রমাণস্বরূপ ছবি তুলতে থাকে। অন্যদিকে নুমার অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। তার পায়ের ইনফেকশন এতটাই ছড়িয়ে পড়েছে যে 11 ডিসেম্বর প্রায় 58 দিন পর 25 বছর বয়সে নুমা ঘুমের মধ্যে সেখানেই মারা যায়। তার মৃত্যু যেন সবার হৃদয় স্পর্শ করেছে, কারণ নুমা মারা যাওয়ার আগে একটি চিঠি লিখে যায়, যেখানে লেখা ছিল বন্ধুদের জন্য জীবন দেওয়ার থেকে বড় ভালোবাসা আর কিছুই হতে পারে না। যেটা দেখে রবার্টও সিদ্ধান্ত নেয় আগামীকালই তারা এখান থেকে রওনা দিবে। এবং দেখা যায় পরের দিন তারা কিছু খাবার প্যাক করে নিয়ে রওনা দেয় চিলির উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর রাত নামলে তারা ওয়াটারপ্রুফ ব্যাগ দিয়ে বানানো স্লিপিং ব্যাগের ভিতর ঢুকে কোনো রকম সেই রাত কাটিয়ে দেয়। টানা কয়েকদিন দীর্ঘ পরিশ্রম করার পর তারা পর্বতের চূড়ায় পৌঁছায়। তবে সেখানে পৌঁছে তারা যা দেখে তাতে তাদের চোখকে বিশ্বাস করতে পারে না। তারা তো ভেবেছিল পর্বতের ওই পাশে হবে চিলি, কিন্তু চূড়ায় পৌঁছানোর পর তারা দেখে চারিদিকে শুধু বিশাল বড় বড় পাহাড় ছাড়া আর কিছুই নেই। তবে নান্দো বেশ অনেকটা দূরে দুইটা পাহাড়ের মাঝে রাস্তার মতো কিছু একটা দেখতে পায়, যার জন্য সে রবার্তোকে বলে, দেখো ওটাই হলো চিলি, আমাদের গন্তব্য, যেখানে যাওয়ার জন্য আমাদের সময় লাগবে মাত্র 10 থেকে 12 দিন। তবে তাদের কাছে মাত্র 7 দিনের খাবার থাকায় সেখান থেকে ফিরে আসে, যাতে করে তাদের খাবার কিছুটা বাঁচে আর তারা সেখানে গিয়ে সাহায্য নিয়ে আসতে পারে। প্রতিমধ্যে নান্দো আর রবার্টো বিশাল বড় বড় পাহাড় পাড়ি দিয়ে সামনে যেতে লাগে। কঠোর পরিশ্রম আর মৃত্যু ভয়কে সাথে নিয়ে তারা দীর্ঘ 10 দিন হারহিম করা পর্বত পাড়ি দিয়ে অবশেষে তারা চিলির শুকনো ভূমিতে পৌঁছায়, যেখানে তারা একটি নদী থেকে পানি খাওয়ার সময় নদীর ওই পাশে একটা লোককে দেখতে পায়। লোকটাকে দেখে তারা চিৎকার করে সাহায্য চায়, তবে নদীর প্রচন্ড স্রোতের শব্দে লোকটা তাদের কথা শুনতে পায় না, যার জন্য লোকটি একটি পেন্সিল এবং কাগজ পাথরের সাথে বেঁধে তাদের কাছে ছুঁড়ে মারে। আর তারা সেই কাগজে তাদের দুর্ঘটনার কথা জানায়, যে কাগজটা সে লোকটি রেস্কিউ সার্ভিসে পাঠিয়ে দেয় এবং নান্দো আর রবার্টোকে লোকটির গ্রামে নিয়ে যায়, যেখানে তারা দীর্ঘ একটা সময়ের পর পেট ভরে সুস্বাদু খাবার খায়। মুহূর্তের মধ্যে সেখানে মিডিয়ার লোক ভিড়ে যায় এবং সেই ব্রেকিং নিউজটা সারা দেশে ছড়িয়ে পড়ে, যে সংবাদ দুর্ঘটনায় বেঁচে থাকা মানুষ রেডিওর মাধ্যমে জানতে পারে এবং দ্বিতীয়বার বেঁচে থাকার সুযোগ পেয়ে তারা খুশিতে আত্মহারা হয়ে পড়ে। দীর্ঘ 72 দিন তুষারাচ্ছন্ন মরুভূমিতে মৃত্যুর সাথে লড়াই করার পর নতুন করে বাঁচার সুযোগ পায় তারা। মুহূর্তের মধ্যে হেলিকপ্টার নিয়ে সেখানে রেস্কিউ টিম পৌঁছায় এবং বেঁচে থাকা প্রত্যেককে উদ্ধার করে নেয় তারা। 13 অক্টোবর সেন্টিয়াগোর উদ্দেশ্যে যাওয়া প্লেন দুর্ঘটনায় মোট 45 জন যাত্রীর মধ্যে বেঁচে ফিরতে পেরেছিল মাত্র 16 জন। আর এই দৃশ্যের মাধ্যমে সত্য ঘটনা অবলম্বনে তৈরি সিনেমাটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, এই ঘটনা শুধু একটি বিমান দুর্ঘটনার গল্প নয়, এটা শেখায় মানুষ কতটা সহনশীল হতে পারে, মনোবল আর বিশ্বাস কত বড় একটা শক্তি। আন্দিজ পর্বতমালার সে বরফের মাঝে যেখানে মৃত্যু ছিল নিশ্চিত, সেখান থেকেই জন্ম নিয়েছিল মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সার্ভাইভাল স্টোরি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিওর গল্পে। ততক্ষণ আমি বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।